একটা অদ্ভুত ব্যাপার কিন্তু জীবনের ঠিক যে সময়টাতে আয়ের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে সেই সময়েই কেন যেন এক ধরনের আর্থিক অনিশ্চয়তার অনুভূতি কাজ করে। এটা একটা বিরোধাভাস যা নিয়ে আজ আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করব। দেখব এই জটিল অনুভূতির পেছনের কারণটা কি এবং এর থেকে বের হওয়ার কোনো কাঠামোগত উপায় আছে কিনা। আর এই যে একটা অনুভূতির কথা বললাম, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দেখুন, একটা পরিসংখ্যানেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যারা একই সাথে নিজেদের সন্তান এবং বয়স্ক বাবা মায়ের দেখাশোনা করেন, তাদের মধ্যে প্রতি 10 জনে 6 জনেই ভবিষ্যৎ নিয়ে আর্থিকভাবে অপ্রস্তুত বোধ করেন। তার মানে এটা একটা প্রজন্মের সম্মিলিত বাস্তবতা, আর এটাই আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এই প্রজন্মটার একটা নামও আছে, স্যান্ডউইচ জেনারেশন। নামটা বেশ যথার্থ, কারণ তারা স্যান্ডউইচের মতোই দুই দিক থেকে চাপের মধ্যে থাকেন। একদিকে সন্তানদের ভবিষ্যৎ গড়ার চাপ, অন্যদিকে বয়স্ক বাবা মায়ের প্রতি দায়িত্ব। এই দুইমুখী চাপ তাদের যে কোনো আর্থিক সিদ্ধান্তকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, কেন মনে হয় যে যতই জমানো হোক বা বিনিয়োগ করা হোক কিছুই যেন যথেষ্ট না? আয়ের পরিমাণ সর্বোচ্চ থাকার পরেও কেন এই আর্থিক নিরাপত্তাহীনতা? এর উত্তরটা কিন্তু শুধু আরও বেশি আয় বা সঞ্চয়ের মধ্যে লুকিয়ে নেই। উত্তরটা আছে আমাদের আর্থিক সুরক্ষার পুরো কাঠামোটার ভেতরে। ব্যাপারটাকে এভাবে ভাবা যাক, একটা গাড়ির জন্য যেমন শক অ্যাবজর্বার দরকার হয় ভাঙা রাস্তায় গাড়ির ঝাঁকুনি সামলানোর জন্য, ঠিক তেমনি আমাদের আর্থিক জীবনের জন্যও এমন একটা সিস্টেম থাকা জরুরি। এটা কোনো সাধারণ সেভিংস অ্যাকাউন্ট নয়, বরং এটা একটা সুপরিকল্পিত আর্থিক কৌশল যা অপ্রত্যাশিত ধাক্কা থেকে আমাদের রক্ষা করে। এই শক অ্যাবজর্বারটারই প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল। এর প্রধান উদ্দেশ্য কিন্তু সম্পদ বাড়ানো না, এর মূল উদ্দেশ্য হল স্থিতিশীলতা নিশ্চিত করা। এটা এমন একটা সেফটি নেট যা সংকটের সময় লেংচি মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। এখন কথা হলো, এই তহবিলটা ঠিক কোন ধরনের ধাক্কা সামলায়? মূলত দুই রকমের। একটা হলো খরচের ধাক্কা, মানে হঠাৎ করে আসা বড় কোনো জরুরি খরচ, যেমন চিকিৎসার বিল বা বড় কোনো মেরামত। আর দ্বিতীয়টা, যেটা আরও মারাত্মক, সেটা হলো আয়ের ধাক্কা, মানে যখন আয়ের উৎসটাই হঠাৎ করে বন্ধ হয়ে যায়। একটা ভালো তহবিল এই দুই পরিস্থিতি মোকাবেলার জন্যই তৈরি থাকে। তবে এর কাজ কিন্তু শুধু টাকা দিয়ে সাহায্য করা না, এর একটা বড় মনস্তাত্ত্বিক দিকও আছে। একটা জরুরি তহবিল আমাদের আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। যখন টাকার চিন্তা মাথায় থাকে না, তখন কঠিন সময়েও স্থির থাকা যায়, যৌক্তিক সমাধান খোঁজা যায়। এই মানসিক স্থিতিশীলতা দেওয়াটাই এর সবচেয়ে বড় কাজ। তো আমরা বুঝলাম এটা কেন দরকার। এখন প্রশ্ন হলো, কিভাবে এমন একটা তহবিল ডিজাইন করা যায় যেটা আসলেই প্রয়োজনের সময় কাজে দেবে? এর জন্য একটা সুনির্দিষ্ট নীলনকশা বা ব্লুপ্রিন্ট মেনে চলা দরকার। চলুন এবার কেন থেকে বেরিয়ে কিভাবে সেই দিকে নজর দেয়া যাক। তহবিলের আকারের জন্য একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে, যেটাকে বলা হয় 3-6-9 মান্থ রুল। মানে ঝুঁকির ওপর ভিত্তি করে 3, 6 বা 9 মাসের অপরিহার্য জীবনযাত্রার খরচের সমান টাকা জমা রাখা। যাদের আয় মোটামুটি স্থিতিশীল তাদের জন্য 3 থেকে 6 মাসই যথেষ্ট, কিন্তু যাদের আয় অনিয়মিত তাদের জন্য 6 থেকে 9 মাসকে একটা নিরাপদ টার্গেট ধরা হয়। আর এই খরচের হিসাবটা হবে শুধু অপরিহার্য জিনিসগুলো নিয়ে, যেমন বাসা ভাড়া বা বাড়ির ইএমআই, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, গ্রোসারি, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আর অন্য কোনো লোনের কিস্তি। কোনো ধরনের বিনোদন বা শখের খরচের মধ্যে আসবে না। একটা সফল জরুরি তহবিলের জন্য 3টা মূলনীতি মানাটা খুব জরুরি। এগুলোকে বলা যেতে পারে 3টা স্তম্ভ। প্রথমটা হলো, এটা পৃথক বা সেপারেট থাকবে, মানে দৈনন্দিন খরচের অ্যাকাউন্ট থেকে একদম আলাদা। দ্বিতীয়ত, এটা পর্যাপ্ত হতে হবে, মানে 3 থেকে 9 মাসের খরচের হিসাবটা ঠিকঠাক থাকতে হবে। আর সবশেষে এটাকে পবিত্র বা সিক্রেট মানতে হবে, মানে এটা শুধু সত্যিকারের জরুরি অবস্থার জন্যই ব্যবহার করা যাবে, যা অপ্রত্যাশিত, প্রয়োজনীয় এবং জরুরি। আচ্ছা, তহবিল তো নয় বানানো হলো, কিন্তু এই টাকাটা রাখা হবে কোথায়? জায়গাটা এমন হতে হবে যেখানে 3টে জিনিসের একটা সঠিক ভারসাম্য থাকে: নিরাপত্তা, তারল্য অর্থাৎ প্রয়োজনের মুহূর্তে টাকাটা হাতে পাওয়ার সুবিধা, আর রিটার্ন, যা অন্তত মুদ্রাস্ফীতিকে হারাতে পারে। যদি আমরা ভারত আর বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, ভারতে যেমন হাই ইল্ড সেভিংস অ্যাকাউন্ট বা লিকুইড মিউচুয়াল ফান্ড বেশ কাজের। অন্যদিকে বাংলাদেশে শরিয়া ভিত্তিক ইসলামিক টার্ম ডিপোজিটগুলোতে বেশ ভালো মুনাফা পাওয়া যাচ্ছে। আর ছোটখাটো তাৎক্ষণিক প্রয়োজনে বিকাশ বা নগদের মতো এমএফএস তো আছেই, যদিও বড় অঙ্কের টাকা রাখার জন্য এগুলোর দৈনিক লেনদেনের সীমা একটা সীমাবদ্ধতা। এতক্ষণ তো আমরা একটা নিখুঁত প্রতিরক্ষা ব্যবস্থার কথাই বললাম, কিন্তু ভাবুন তো একবার, যদি এই অতি সুরক্ষিত ব্যবস্থায় আসলে আমাদের আর্থিক অগ্রযাত্রার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়, যদি এই নিরাপত্তার জন্য আমাদের একটা বড় মূল্য দিতে হয়।
একটা কথা প্রচলিত আছে যে আপনার জরুরি তহবিলই হয়তো আপনার করা সবচেয়ে দামি ভুল। কথাটা বেশ ধাক্কা দেওয়ার মতো, তাই না? এটা আমাদের চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ করে, কিন্তু এর পেছনে একটা গভীর যুক্তি আছে। যেমন ধরুন, বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার এখন প্রায় 11.66%। এর সোজা মানে হল ব্যাংকে অলসভাবে ফেলে রাখা 1 লক্ষ টাকা 1 বছর পর তার ক্রয় ক্ষমতার প্রায় 12,000 টাকাই হারিয়ে ফেলছে। টাকাটা হয়তো একই থাকছে, কিন্তু তার আসল মূল্য নীরবে কমে যাচ্ছে। অর্থনীতির ভাষায় এরই নাম অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। মানে যে টাকাটা কম সুদের অ্যাকাউন্টে নিরাপদে বসে আছে, সেটা অন্য কোথাও বিনিয়োগ করলে হয়তো আরও অনেক বেড়ে যেত। এই যে সম্ভাব্য বৃদ্ধিটা আমরা হারাচ্ছি, এটাই হলো নিরাপত্তার আসল দা। তাহলে এর সমাধান কি? সমাধান হতে পারে একটা আরও গতিশীল বা ডাইনামিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে পুরো টাকাটা অলসভাবে ফেলে না রেখে একটা ছোট অংশ, ধরুন 1 থেকে 3 মাসের খরচ, খুব লিকুইড বা নগদ হিসেবে রাখা হলো। বাকিটা এমন কোথাও বিনিয়োগ করা হলো যা মুদ্রাস্ফীতিকে হারাতে পারে, কিন্তু প্রয়োজনে সহজে ক্যাশও করা যায়। আর এর সাথে ব্যাকআপ হিসেবে একটা স্বল্প সুদের ক্রেডিট লাইনও রাখা যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু ফিরে আসে একদম মূলে। আমাদের আর্থিক কৌশলটাকেই শুধু সুরক্ষার জন্য তৈরি, নাকি এটা সম্পদ বৃদ্ধির জন্য ডিজাইন করা? স্থিতিশীলতা আর বৃদ্ধির মধ্যে এই যে একটা সঠিক ভারসাম্য, এটাই খুঁজে বের করাটা আসল চ্যালেঞ্জ। আর এর মধ্যেই হয়তো লুকিয়ে আছে সত্যিকারের আর্থিক স্বাধীনতার রহস্য।